ইকুয়েশনটা দেখেছি, তাই না? আমরা আগের দিন এই ইকুয়েশনটা দেখেছি যে ni ইকুয়াল টু n ইন্টু জিআই, এখানে পার্টিশন ফাংশন দিয়ে আমাদের ইকুয়েশনটা আছে ই টু দি পাওয়ার আলফা ই টু দি পাওয়ার বিটা মাইনাস বিটা এপসাইলন আই। এই ইকুয়েশনটা তোমাকে ম্যাডাম করিয়েছেন বললেন পার্টিশন ফাংশন দিয়ে। তো এই যে ইকুয়েশনটা, অর্থাৎ এবার আমাদের কোশ্চেন করেছে, দেখো বোলজম্যান ডিস্ট্রিবিউশন ল ইজ এক্সপ্রেসড অ্যাজ, এই এক্সপ্রেশনটা দিয়ে দিয়েছি, ফাইন্ড ই টু দি পাওয়ার আলফা। সেখানে বলে দিয়েছে এনটা কি, টোটাল নাম্বার অফ পার্টিকেলস, ni নাম্বার অফ পার্টিকেলস ইন দ্য এনার্জি লেভেল, মানে ith এনার্জি লেভেল, আদার টার্মস হ্যাভ দেয়ার ইউজুয়াল মিনিংস, মানে ith মানে এই লেভেলগুলো আছে তাতে এইটা ধরলাম আমরা ith লেভেল। এরকম করে জানতে চেয়েছে যে এই ith লেভেলে তোমার ই টু দি পাওয়ার আলফা তার ভ্যালুটা কত। ওকে, এটা জানতে চেয়েছে। তা আমরা কি করছি, ফার্স্টে আমরা ইকুয়েশনটাকে নিয়েছি, দেখো ওরা যেটা দিয়ে দিয়েছে ইকুয়েশনটা নিয়েছি, তারপরে এই এনটাকে আমরা আবার সামেশন করছি, মানে ওই লেভেলে কতগুলো পার্টিকেলস রয়েছে। ওকে, তাহলে যদি সামেশন করি তাহলে এইদিকে সামেশন করব, এইদিকে অলরেডি এনটা কি টোটালটা, ওটার তো আর n1 n2 এরকম নয়, টোটালটাই বাইরে চলে আসবে সামেশনের, কারণ এটা কনস্ট্যান্ট। কিন্তু এটা সামেশন হলে আমরা আবার ক্যাপিটাল এন পাবো, তাই না? সামেশন অফ ni এটা অ্যাকচুয়ালি এন। তাহলে আমি দুই দিকে সামেশন করছি, দুই দিকে সামেশন করে আমি কি পেলাম, এদিকে টোটালটা এন পাবো, এদিক থেকে সামেশনের জায়গাটা থেকে দেখো এন, ক্যাপিটাল এনটা বাইরে চলে এলো। এই যে ই টু দি পাওয়ার আলফা, এটার মধ্যে কোনো ভেরিয়েবল নেই, সেজন্য ই টু দি পাওয়ার আলফা বাইরে চলে এলো সামেশনের, এটা সামেশনের ভিতরে থাকলো কেন, কারণ এটা ডিজেনারেট, মানে এই আই চেঞ্জ হতে পারে, এই কারণটা সামেশনের ভিতরে রইল। সেখান থেকে যে এখান থেকে এন এন কেটে গেল, এখান থেকে ইজিলি আমরা জাস্ট ই টু দি পাওয়ার আলফা ইকুয়াল টু দিস, অর্থাৎ খুবই মানে সহজ একটা জিনিস দিয়েছিল, একটু কায়দা করে শুধু একটা সামেশনের ব্যাপার আর কিছু নেই, তাহলে সেখান থেকে ওটা আলফাটা ই টু দি পাওয়ার আলফাটা বেরিয়ে চলে এলো। ওকে, এই এক্সপ্রেশন। পরের কোশ্চেন কি করেছে, পরের কোশ্চেন যেটা করেছে বলেছে ক্যালকুলেট পসিবল ওয়েস, কোশ্চেনটা যত বড় আনসারটা তার থেকে অনেক ছোট। ক্যালকুলেট পসিবল ওয়েস অফ ডিস্ট্রিবিউটিং ফোর ডিস্টিংগুইশেবল মানেটা কি, যে তাদেরকে আমরা ডিস্টিং করতে পারবো, চিনতে পারবো আলাদা আলাদা করে, যে চারটে পার্টিকেল 1 2 3 4 এটার প্রত্যেকেরই মার্ক করা আছে, মানে প্রত্যেককে চিনতে পারবো, ঠিক আছে? ইনডিস্টিংগুইশেবল নয়, এটা ডিস্টিংগুইশেবল, মানে প্রত্যেককে আমরা সেপারেটলি চিনতে পারবো, এটাই ঘটনা। তাহলে 4 distinguishable particles of an isolated system among, দেখো 3 এনার্জি কোথায় কোথায়, এই যে 0, তার মানে এখানে 0 নিয়েছি, তার উপরেরটা আমরা নিয়েছি এপসাইলন, এখানে 2 এপসাইলন দিয়েছে, তাহলে এই তিনটে এনার্জি লেভেল আছে, 0 এপসাইলন and 2 এপসাইলন respectively. The total energy of the system remains constant at 3 এপসাইলন, মানে এই যে সাধারণভাবে দেখাই যাচ্ছে এই টোটাল এনার্জিটা হলো এপসাইলন প্লাস 2 এপসাইলন ইকুয়াল টু 3 এপসাইলন। নো রেস্ট্রিকশন অন দ্য নাম্বার অফ পার্টিকেলস ইন এনি এনার্জি লেভেল, তার মানে আমাকে শুধু অ্যারেঞ্জ করতে বলছে, কোনো রেস্ট্রিকশন নেই। তাহলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে চারটা পার্টিকেল, হ্যাঁ, তখন আমরা কিভাবে অ্যারেঞ্জ করতে পারি, টোটাল এনার্জি কত থাকবে, পরিষ্কার বলেছে 3 এপসাইলন। তাহলে এখানে যদি তিনটে পার্টিকেল রেখে দেই তাহলে প্রত্যেকটার জন্য এপসাইলন করে থাকলে এখানে আমরা 3 এপসাইলন পেয়ে গেলাম, আর এটা 0 তে রেখে দিলাম, হয়ে গেল একটা অপশন। এবার কি, এইখানে একটা রাখলাম তাহলে 2 এপসাইলন হলো, এইখানে একটা রাখলাম প্লাস 2 এপসাইলন প্লাস 1 এপসাইলন 3 এপসাইলন হলো, এখানে দুটো রেখে দিলাম। আর কোনো অপশন কি আমরা পাচ্ছি এভাবে?
দেখো এবারে অর্থাৎ এই যে 3 এনার্জি লেভেল, টোটাল এনার্জিটা থাকবে 3 এপসাইলন। এবার আমাদের এখান থেকে অ্যারেঞ্জমেন্টটা এইভাবে আমরা করতে পারছি, ঠিক আছে। এবার এটাকে যদি আমরা দেখি যে ওয়েট ফ্যাক্টর বা থার্মোডাইনামিক প্রবাবিলিটি কত, সেটা আমরা কিভাবে বের করি, যে টোটাল নাম্বার অফ পার্টিকেল ডিভাইডেড বাই এই যে 1 3 0, দেখো আমরা 1 3 0 এরকম বসিয়েছি, যে 1 1 করে বসিয়েছি, 0 তে বসিয়েছি, 3 তে বসিয়েছি, মানে 3টে, ঠিক আছে। তো এই যে ভ্যালুগুলো অর্থাৎ আমরা ni যে ব্যাপারগুলো n1 n2 n3 এভাবে টোটাল অর্থাৎ তোমার ফ্যাক্টরিয়াল n ডিভাইডেড বাই n1 n2 n3 তাদের ফ্যাক্টরিয়াল, এটা একটা হলো। আর বি তে আমরা কি অপশন দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখলাম যে 1 1 and 3 আর এখানে 0 আছে, তাহলে এটা হয়ে গেল। বি তে আমরা কি অপশন দেখতে পাচ্ছি, এখানে আমরা কি অপশন দেখতে পেয়েছি, আবার সেই ফ্যাক্টরিয়াল টোটাল পার্টিকেল 4, তাহলে 4 ফ্যাক্টরিয়াল, এখানে 2, তাহলে 2 ফ্যাক্টরিয়াল, 1 1 ফ্যাক্টরিয়াল, 1 1 ফ্যাক্টরিয়াল, তাহলে হয়ে গেল এখানে 12। তাহলে টোটাল প্রবাবিলিটি আমাদের কত আছে, এখান থেকে 4, এখান থেকে 12 16, অর্থাৎ এইভাবে দিয়েছে, এক্সামে দিয়েছে। ক্লিয়ার? তারপরে কি দিয়েছে দেখো পরের কোশ্চেন, কি কোশ্চেন দিয়েছে পরেরটা, ইন দা নেবারহুড অফ অ্যাবসলিউট জিরো, মানে 0 কেলভিনের কাছাকাছি, all process should occur without any change in entropy, justify or criticize। আমরা অলরেডি এইটুকু জানি যে at 0 Kelvin temperature for all crystalline solid entropy must be 0, এটা আমরা জানি সবসময়, এটা থার্ড ল। এবারে এখান থেকে আমাদের বলেছে ইন দ্য নেবারহুড অ্যাবসলিউট জিরো অল প্রসেস শুড অকার উইদাউট এনি চেঞ্জ ইন এন্ট্রপি, জাস্টিফাই অর ক্রিটিসাইজ। এবার আমাকে কি বলতে হবে, এখানে কি করতে হবে, যদি ঠিক না বলি এটা, এই কোশ্চেনটা যদি ঠিক না থাকে তাহলে আমাকে ক্রিটিসাইজ করতে হবে, আর যদি এই এটা ঠিক থাকে, এই স্টেটমেন্টটা যদি ঠিক থাকে তাহলে তোমাকে বলতে হবে, হ্যাঁ যুক্তি দিতে হবে, লজিক দিতে হবে যে হ্যাঁ ঠিক আছে কথাটা। তাহলে সেখান থেকে আমরা কি বলছি, আমরা বলছি যে স্ট্যাটিস্টিক্যাল ডেফিনেশনে এন্ট্রপির যে ডেফিনেশনটা আগের দিন আমরা এটা ড্রাইভ করেছিলাম, দেখে নিয়েছি। এবারে এই ডাব্লিউটা এটা প্রবাবিলিটি দিয়ে যখন বের করছি, হয় পিজে ইজ দ্য প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য সিস্টেম ইন দ্য জেড কোয়ান্টাম স্টেট উইথ এনার্জি ইজে, যে কোনো স্টেটে, এখানে 1 2 3 4 এরকম করে। তো সেখান থেকে আমরা কি বলছি, at 0 কেলভিন there is no thermal energy, কারণ কেটির ভ্যালু কত হবে, কেটির ভ্যালু 0 হয়ে যাবে, কেটি মানে হলো থার্মাল এনার্জি, ওকে, কেটি মানে হলো থার্মাল এনার্জি, কেটি বা আরটি এগুলোকে আমরা থার্মাল এনার্জি বলি। তাহলে টেম্পারেচার যদি 0 হয়ে যায়, মানে এটা যদি কেলভিনে 0 হয়ে যায় তাহলে টোটালটা 0 হয়ে গেল। অর্থাৎ সেই জন্য আমরা এখানে বলছি there is no thermal energy and so system is expected to be in the ground state। তার মানে টোটাল প্রবাবিলিটি যেটা, সেটা সবাই গ্রাউন্ড স্টেটে থাকলো, মানে গ্রাউন্ড স্টেটের প্রবাবিলিটি কত হবে, ম্যাক্সিমাম যেটা সেটা 1, and all others pj would be 0, মানে আদার স্টেটে থাকবে না, এক্সাইটেড স্টেটে থাকবে না, সবাই তো লোয়ার এনার্জিতে চলে যাবে, সব পার্টিকেল লোয়ার এনার্জিতে চলে যাবে। কেন? কারণ ওখানে 0 কেলভিন মানে হলো তাদের কোনো এনার্জি নেই, এনার্জি না থাকা মানে গ্রাউন্ড স্টেট।
সেই লজিকটা আমরা এখানে ইউজ করছি। সো S to be 0, এই তো। Even if the ground state has degeneracy n, then each of the quantum n state with 0 E0 energy would have probability 1 by n and S must be this for শুধুমাত্র আমার গ্রাউন্ড স্টেটের জন্য, which is well below measurable value of S per mole. Thus all process at vicinity of 0 Kelvin should have change of entropy must be 0. তাই এটা সত্যি কথা বলেছি যে অ্যাবসলিউট জিরোতে আমরা কোনো এনট্রপি চেঞ্জ দেখতে পাবো না। ওকে, অর্থাৎ স্টেটমেন্ট ইজ জাস্টিফাইড। এটা গেল। তারপরে কোশ্চেনটা দেখো, দেখো কি বলেছি। তারপরে কোশ্চেনটা বলেছি ক্যালকুলেট দ্য টেম্পারেচার অফ টু লেভেল, মানে নন ডিজেনারেট বলেছি, ডিজেনারেট নয়, সিস্টেম অফ এনার্জি সেপারেশন ইকুইভ্যালেন্ট টু এত সেন্টিমিটার ইনভার্স। তাহলে যে এত সেন্টিমিটার ইনভার্স এটা অ্যাকচুয়ালি কি, এটা এনার্জি সেপারেশন বলছে, এনার্জি সেপারেশনের সঙ্গে ইকুইভ্যালেন্ট। এটার মানেটা কি? এটার মানেটা হলো যে এনার্জিটাকে আমরা ওয়েভলেন্থের সঙ্গে ইকুইভ্যালেন্টে নিতে পারি। তোমরা হাইড্রোজেন অ্যাটম পড়ার সময় দেখেছো ডেল্টা ই ইকুয়াল টু এইচ নিউ, এইটাকে এনার্জি ইউনিট, এটাকে এনার্জি ইউনিট নিয়েছিলে, এটাকে এইচ ইন্টু সি বাই ল্যামডা করেছিলে। তাহলে এইটাকে যদি আমরা ডেল্টা ইটাকে এইচ সি দিয়ে ভাগ করে দেই, তাহলে এখানে শুধু 1 বাই ল্যামডা থাকলো, এটার ইউনিটটা হলো সেন্টিমিটার ইনভার্স নিতেই পারি, তাই না? অর্থাৎ সেই কারণে আমাদের দিয়েছে যে এনার্জি এটা ইকুইভ্যালেন্ট টু 300 সেন্টিমিটার ইনভার্স, সেভাবে দিয়েছে। এবার আমরা কি জানি, আমরা এটা কি করবো অ্যাকচুয়ালি, ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশনের যে ইকুয়েশনটা সেটা আমরা এটা জানি যে ni ইকুয়াল টু n ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন কেটি, এপসাইলন বাই কেটি ডিভাইডেড বাই পার্টিশন ফাংশন কিউ। ওকে, এটা নিলাম। তাহলে ইকুয়েশনটা আমাদের ম্যাক্সওয়েল বোলজম্যান ডিস্ট্রিবিউশন লটাকে নিলাম। সেখান থেকে আমরা দেখো গ্রাউন্ড স্টেটে এনআই যেটা আয়ের ভ্যালু তো 0, গ্রাউন্ড স্টেট, গ্রাউন্ড স্টেটে আমরা আয়ের ভ্যালু 0 বসালাম, তাহলে আমরা এপসাইলনের ভ্যালু এপসাইলন 0 বসালাম, তাহলে এই একটা ইকুয়েশন পেলাম। এবারে যদি আমরা তার আপার লেভেলটা নেই, এনআই এর জায়গায় যদি আই এর জায়গায় 1 নেই, তাহলে এটা পাবো, তাহলে এপসাইলন 1 পাবো, ইকুয়েশনটা এটা হবে। এবার দেখো এই দুটোর মধ্যে আমরা ডিফারেন্সটাকে কিভাবে মেজার করছি। দেখো এনার্জি ডিফারেন্স এখানে করতে হবে, যদি দুটো এনার্জি ডিফারেন্স করতে হয় তাহলে আমাকে ni বাই n0 এটা ইকুয়াল টু হাফ। আমরা কি করে পাচ্ছি, এটা কি করে আমাকে পাচ্ছি, কারণ এখানে 2 লেভেল আছে, এন্ড দেন হাফ ইকুয়াল টু কত হচ্ছে, এইটা, মানে এইটা ডিভাইডেড বাই এটা করলে n কেটে গেল, ঠিক আছে। এবার তুমি দেখো এই ই টু দি পাওয়ার এইখানে কি আসবে, এইটা বাই এটা যদি আসে তাহলে এইটা অর্থাৎ ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন 1 বাই কেবিটি ডিভাইডেড বাই ই টু দি মাইনাস এপসাইলন 0 বাই কেবিটি। তাহলে এটার ভ্যালুটা কত, এটা ওকে, মাইনাসটা কমন নিয়েছি, তখন আমরা এই ভ্যালুগুলো বসালাম। এবারে এখানে ভ্যালুগুলো বসালাম, কি ভ্যালুগুলো বসাচ্ছি, এই যে এনার্জির যে ইউনিটটা দিয়েছে
সেটা তো আমার সেন্টিমিটার ইনভার্সে দিয়েছে, তাহলে ওটাকে আমরা ওই যে বলেছি HCU দিয়ে মাল্টিপ্লাই করলে, মানে 1/λ ছিল, 1/λ ভ্যালুটা দিয়েছে, তাহলে এটাকে যদি আমরা H × C দিয়ে মাল্টিপ্লাই করি তবে এনার্জি ইউনিটে যাবে। তাহলে আমরা সেটাই করেছি। এটা 300, এটা 300, এইটার ভ্যালু হলো এইটা, আর সি এর ভ্যালু হলো এটা, অর্থাৎ আমরা এনার্জি ইউনিটে নিতে পেরেছি। এনার্জি ইউনিটে নিয়ে আর নিচে কেবি যেটা তার ভ্যালু বসিয়েছি, বোলজম্যান কনস্ট্যান্ট ইনটু ক্যাপিটাল টি, এখান থেকে আমাদের টিটা বেরিয়েছে। ঠিক আছে, বোঝা গেছে? অর্থাৎ আপার লেভেল এবং লোয়ার লেভেলের মধ্যে যে পপুলেশনের, হ্যাঁ এই জিনিসটাকে আমরা পপুলেশন বলি, এটা মাথায় রাখতে হবে। পপুলেশন মানেটা কি, যে আপার লেভেল ডিভাইডেড বাই লোয়ার লেভেল, তাই তো? সেটার ভ্যালু আমাদের দিয়ে দিয়েছিল। ঠিক আছে, অর্থাৎ এই যে ভ্যালুটা দিয়ে দিয়েছে তার সেটা ইউজ করে আমরা এখান থেকে টিটাকে বের করব। পপুলেশন সবসময় I/N, এটা বেশ। এবার দেখো পরেরটাই কি করেছে। পরেরটা আগে কালকে যেটা করিয়েছি প্যারামেট্রিক ডিস্ট্রিবিউশন ফর্মুলা, কি পড়িয়েছিলাম কালকে? ব্যারোমেট্রিক ডিস্ট্রিবিউশন ফর্মুলা বলে একটা জিনিস পড়িয়েছি। বলছি ব্যারোমেট্রিক ডিস্ট্রিবিউশন ফর্মুলা ফ্রম বোলজম্যান এনার্জি ডিস্ট্রিবিউশন রিলেশন। তার মানে বোলজম্যান থেকে আমাদের এবার ব্যারোমেট্রিকে যেতে হবে। ব্যারোমেট্রিক থেকে আমরা বোলজম্যানে যেতে পারি। আগে আমি ব্যারোমেট্রিক থেকে বোলজম্যানে গিয়েছি, দেখবে ফার্স্টে ব্যারোমেট্রিকটাকে ড্রাইভ করেছি, তারপরে পিটাকে বলেছিলাম যে পি প্রপোর্শনাল টু এন, সেখান থেকে আমরা চলে গেছি বোলজম্যানে। এবার আমাদের বলে ড্রাইভ ব্যারোমেট্রিক ডিস্ট্রিবিউশন ফর্মুলা ফ্রম বোলজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা। তাহলে ফার্স্টে তুমি বোলজম্যান নিলে, বোলজম্যান এটাই বলেছে Ni equal to N e to the power minus epsilon I by kT divided by partition function। partition ফাংশনটা এটা, তাই তো? এটার পরে আমাদের কি বলেছি, তাহলে আমরা এই ইকুয়েশনটাকে নিলাম ফার্স্টে, তারপরে এখান থেকে আমরা নেব যে এনার্জি গ্যাপটাকে বের করে সেখান থেকে আমরা ব্যারোমেট্রিক ডিস্ট্রিবিউশনে চলে যাব। at constant temperature the volume কি assume ideal gas law, constant temperature থাকলে আইডিয়াল গ্যাস ল মেইনটেইন করে সেটা জানি। তাহলে PV = nRT, তাহলে V যদি এই যে PV = nRT, এখান থেকে আমরা কি জানি, যদি ভলিউমটা কনস্ট্যান্ট থেকে যায়, টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে, তবে জাস্ট P প্রপোর্শনাল টু কি হচ্ছে N, অর্থাৎ সেটাই লিখেছি N প্রপোর্শনাল টু P। ক্লিয়ার? যদি আমাদের টেম্পারেচার এন্ড ভলিউম কনস্ট্যান্ট থাকে, তাহলে at constant temperature and volume assuming ideal gas law we can write কি পাচ্ছি আমরা N proportional to P, where P is the pressure exerted by n number of molecules, এই তো? এবার capital N with the total number of molecules, then is NH। NH টা কি আপার লেভেলে বলছি, এই সাইটে যে যত নাম্বার অফ পার্টিকেল আছে, এই সাইটে যত নাম্বার অফ পার্টিকেল আছে, এখান থেকে এই সাইটে যত নাম্বার অফ পার্টিকেল আছে সেটাকে বলছি NH। তাহলে if capital N is a total number, the NH and N0 are the number of molecules at height H। তাহলে এই সাইটে টোটাল নাম্বার অফ মলিকুল NH, and H যখন 0, অর্থাৎ যখন হাইট 0, তখন সেখানে কতগুলো মলিকুল আছে N0, সেটাকে বলছি গ্রাউন্ড লেভেল রেসপেক্টিভলি, তাই তো? অ্যাজুমিং m be the average mass of each molecule, তাহলে বোলজম্যান ডিস্ট্রিবিউশন ল থেকে আমরা কি পাচ্ছি, এই ইকুয়েশনটা পেলাম N0 equal to এটা টোটাল N ছিল এখানে e টু দি পাওয়ার এটা ডিভাইডেড বাই পার্টিশন ফাংশন। আবার NH এর জায়গায় যদি এই 0 এর জায়গায় আমরা এই সাইডে বসাই, তাহলে NH ডিভাইডেড বাই
টোটাল নাম্বার অফ মলিকুল, এনার্জিটাও আমাদের কি হবে এপসাইলন এইচ হয়ে গেল। তাহলে এই দুটো জিনিস পেয়ে গেলাম, একটা এই সাইটে নাম্বার অফ মলিকুলস আর গ্রাউন্ড স্টেটে নাম্বার অফ মলিকুলস, এন্ড তাদের এনার্জি এপসাইলন 0 আর এপসাইলন এইচ, এটা হলো। এবার আমরা যদি এটাকে ডিভাইডেড বাই এটা করি, অর্থাৎ NH বাই N0 করি, তাহলে আমরা এই ভ্যালুটা পাচ্ছি। ক্যাপিটাল N কেটে গেছে, পার্টিশন ফাংশন কেটে গেছে, তাই তো? তাহলে পেলাম কি এটা এনার্জি ডিফারেন্স, এটা এর আগে একটু আগে করলাম সেম জিনিস। এবারে এই দুটো এনার্জি গ্যাপ, সেটাকেই তো আমরা বলি mgh, তাই তো? mgh, অর্থাৎ এই সাইটে পোটেনশিয়াল এনার্জি mgh, সেটাই আমাদের কি দেখতে পাচ্ছি, সেটাই হলো এপসাইলন এইচ মাইনাস এপসাইলন 0, অর্থাৎ এইখানে এপসাইলন 0, এইখানে এপসাইলন এইচ। তাহলে এই দুটোর এনার্জির গ্যাপ কত, সেটাই হলো mgh। ক্লিয়ার? তাহলে এই জায়গাটায় আমরা mgh আগের দিন সেটা পেয়েছিলাম, ঠিক আছে? এই mgh টাকে এপসাইলন বলেছিলাম আমি। ওকে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এবারে NH বাই N0, এটা প্রপোর্শনালটা এখান থেকে পাবো, এই যে এখান থেকে, আর এখান থেকে পাবো। এই n এর জায়গায় যদি আমরা পাই NH, ওকে, তাহলে প্রপোর্শনাল টু PH, আর N0 প্রপোর্শনাল টু P0 একদম গ্রাউন্ড স্টেটে। তাহলে এখান থেকে PH মানে NH এর জায়গায় এবার PH বসাতে পারি, N0 এর জায়গায় P0 বসাতে পারি, আর এপসাইলনের ডিফারেন্সের জায়গায় mgh বসাতে পারি। তাহলে এটাই আমরা আগের দিন পেয়েছিলাম, which is known as barometric distribution law। ওকে, তো ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। আগের দিন আমরা মানে গতকাল যেটা করেছি, ব্যারোমেট্রিক ডিস্ট্রিবিউশন ল থেকে আমরা পেয়েছি বোলজম্যান ডিস্ট্রিবিউশন ল। আজকে আমরা যেটা পেলাম সেটা ম্যাক্সিমাম বোলজম্যান ডিস্ট্রিবিউশন ল থেকে ব্যারোমেট্রিক ডিস্ট্রিবিউশন ল, অর্থাৎ দুটোই ইম্পর্টেন্ট। এখানে যখন এক্সামে দিয়েছিল এটা, আবার এই উল্টোটাও দিতে পারে। ক্লিয়ার? এবার দেখো, এই যে এই হিট ক্যাপাসিটি আমি একটা লেকচারে দিয়েছিলাম তোমাদেরকে, তো সেখানে কি এই একটা কোশ্চেন দিয়েছে, হিট ক্যাপাসিটি অফ সলিড এস নাম দিয়েছে, given by Einstein equation as follows। এটা একটা ইকুয়েশন দিয়ে দিয়েছি, সুন্দর বড় একটা ইকুয়েশন দিয়েছি। Hence obtain Dulong-Petit's law। Dulong-Petit's law ছোটবেলা থেকে পড়েছিলে যে হিট ক্যাপাসিটি যে ভ্যালু, ঠিক আছে, সেটা ওই যে কত হয় at constant temperature, যেটা ছিল 6.1 বেশ, তাহলে ওই ভ্যালুটা। তাহলে দেখো এখানে আমরা কি বলছি, CV of solid at a given temperature depends only on vibrational frequency। এই ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি উপরে ডিপেন্ড করে, এন্ড সেখানে এখানে দেখতে পাচ্ছি যে ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি, যদিও আমাদের আমি ভেবেছিলাম তোমাদের ওই ভাইব্রেশনাল রোটেশনাল এদের পার্টিশন ফাংশনগুলো পড়াবো, ঠিক আছে, ওইগুলো শিখে রাখলে ভালো আর কি। ওটা মানে ডেরিভেশনটা আমাদের সিলেবাসে নেই, হ্যাঁ, কিন্তু এই ইকুয়েশনটা যেহেতু কাজে লাগছে, সেই জন্য আমাদের অনেক সময় দরকার হয়, বা তোমার নেট দিতে গেলে তখন লাগবে, সব পরে আবার শিখে নেবে, অসুবিধা নেই। তাহলে CV of solid at a given temperature depends only on vibrational frequency। At high temperature we know that thermal energy is far greater than H nu। H nu একটা এনার্জি, এটা হলো থার্মাল এনার্জি। টেম্পারেচার যদি খুব হাই হয় তখন আমরা কি দেখতে পাবো, যে থার্মাল এনার্জি ইজ ফার গ্রেটার দ্যান H nu। দেন আমরা এই জায়গাটাকে x ধরে নিয়ে এই ইকুয়েশনটা যদি চলে যায়, তাহলে কি দেখতে পেলাম,
যে লিমিট x টেন্ডস টু 0 তখন সিবি দেখো কত হচ্ছে, এরকম একটা ভ্যালু আসছে, ঠিক আছে, অর্থাৎ এই ভ্যালুটা এলো। এবারে এই জিনিসটাকে দেখো, এই জিনিসটাকে দেখো যে এইটা একটা সিরিজে আমরা যদি নেই, ই সিরিজে ই টু দি পাওয়ার এক্স, তাকে আমরা এভাবে ভাঙতে পারি, আর এখানে ই টু দি পাওয়ার অনেক বড় একটা জিনিস আছে। অ্যান্ড ইফ এক্স ফার দেখো লেস দ্যান 1 হয়, তখন কি হবে, অ্যাপ্রক্সিমেশন করলে ই টু দি পাওয়ার এক্স কে আমরা শুধু এইটুকু লিখবো, এই হায়ার টার্মগুলোকে বাদ দিলাম, তখন আমরা সিভি ভ্যালু কত পাচ্ছি, এরকম একটা ভ্যালু পাচ্ছি। অ্যান্ড এখান থেকে দেখো আমরা এই ভ্যালুটা পাচ্ছি, এখানে 1 1 কেটে গেল, ঠিক আছে। অর্থাৎ আমরা শুধু এটা যখন x টেন্ডস টু 0 মানে 1 প্লাস এক্স ln 1 প্লাস এক্স, এটা যদি 0-র দিকে যায় তাহলে এটার ভ্যালু হবে শুধু 1, ঠিক আছে। তখন আমরা কি দেখতে পাচ্ছি 3r, অর্থাৎ এটাই আমাদের ডুলং পেটিট ল ছিল যে সিভি ইকুয়াল টু 6 calorie per mole per Kelvin. Okay, the given Einstein equation can be reduced to the classical value of 3r. Okay, অর্থাৎ এটাই আমাদের ডুলং পেটিট ল ছিল at high temperature. ওকে, তো শোনো, এইটা আমাদের গেল যে ইকুয়েশন, মানে এটা আমাদের 2016, হ্যাঁ 2016 এই কোশ্চেনগুলো দিয়েছিল। তো আমি তোমাদের এই ধরনের কোশ্চেনগুলো মানে পরপর ইয়ারগুলোকে আমি করিয়ে দেবো, ঠিক আছে। তো কালকে হয়তো আমি ক্লাস নিতে পারবো না, কলেজ যাবো, আজকে আমি কলেজ যাবো এখন। তো এটা মাথায় রাখো, আমি যখন ক্লাস নেবো তোমার জানিয়ে দেবো, হ্যাঁ ঠিক আছে। ওকে, আজকে এই পর্যন্ত, এটাকে আমি দিয়ে দিচ্ছি, যাদের অসুবিধা আছে দেখে নেবে।